আচ্ছা, পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার পড়া হবে আজকের, এবং প্রথম থেকেই শুরু হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। কিছুটা তোরা ক্লাস 10-এ পড়েছিলিস পারমাণবিক নিউক্লিয়াস, তাই না? পরমাণু নিউক্লিয়াস ক্লাস 10-এ ছিল না? ওই আলফা রশ্মি, গামা রশ্মি, তেজস্ক্রিয়তা এই সমস্ত ছিল। তো এখানে পারমাণবিক নিউক্লিয়াস, তাহলে আমি চ্যাপ্টারে হেডিং দিয়ে নিচ্ছি পারমাণবিক নিউক্লিয়াস। পারমাণবিক নিউক্লিয়াস, ঠিক আছে, পারমাণবিক নিউক্লিয়াস। বেশ, তো চ্যাপ্টার যেভাবে শুরু হচ্ছে, প্রথম আমরা যদি বলি যে এখানে একটা পরমাণুর, ঠিক আছে, এভারেজ যেটা আমরা জানি, একটা পরমাণুর যে ব্যাস, একটা পরমাণুর যে ব্যাস, যদি আমি এটাকে কি বলি, পরমাণু, এই পরমাণুর ব্যাস হচ্ছে কত না, প্রায় 10⁻⁻12 মিটার আমরা ধরে নিতে পারি, না 10⁻⁻10 মিটার পরমাণুর ব্যাস। পরমাণুর ব্যাসকে আমরা ধরে নিচ্ছি 10⁻⁻10 মিটার। আর এই পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে কত না, 10⁻⁻14 মিটার। এই দুটো ডেটা হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হচ্ছে, এগুলো আসবে পরে। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে কি, ভর এবং শক্তির তুল্যতা নীতি। ভর এবং শক্তির তুল্যতা, ভর এবং শক্তির তুল্যতা কি হচ্ছে, ভর ও শক্তির তুল্যতা, ভর ও শক্তির তুল্যতা। তো কথা হচ্ছে কি না, ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হবে, ঠিক না? ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হবে। এবং সেখান থেকে আমরা পড়ছি কি, যে শক্তির একটা রূপ হচ্ছে কি ভর, বা ভরের একটা রূপ হচ্ছে কি শক্তি। এখানে দেখা যাচ্ছে কি, যে এম ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে, এম ভর সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হলে, শক্তিতে রূপান্তরিত হলে এম ভরের সমতুল্য শক্তি কত হবে? এম ভরের সমতুল্য শক্তি হবে, এম ভরের সমতুল্য শক্তি ই সমান কত হবে, এমসি স্কোয়ার। এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, ই সমান এমসি স্কোয়ার। যেখানে এম হচ্ছে কি ভর, সি হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, সি হচ্ছে কি না শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটার মান কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে যে ভর এবং শক্তির তুল্যতা সূত্রটি লেখো, ঠিক আছে? পুরোটা লিখতে হবে, বইতে লেখা আছে, একবার পড়ে নে। কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি একবার, যে শক্তির অপর একটি রূপ হলো ভর, পদার্থকে শক্তিতে বা শক্তিকে পদার্থে রূপান্তরিত করা সম্ভব। কোনো পদার্থের এম ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয়, কোনো পদার্থের এম ভর যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সেই শক্তির পরিমাণ হবে কত না, E = mc স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা আসবো কি, যে 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি আর 1 কেজি ভরের সমতুল্য শক্তি কত হচ্ছে। তাহলে কি লিখবো, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি বার করে ফেল। 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, তাহলে আমরা কি করব, E = mc স্কোয়ার, এম কত, 1 গ্রাম। আচ্ছা, সি কত নেব, সিজিএস পদ্ধতি, 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বসাচ্ছি এম এর ভ্যালু 1, 3 × 10⁻10 এর হোল স্কোয়ার। একক কি আসবে বলতো, একক কি আসবে, জুল না আর্গ? সিজিএস পদ্ধতি করছি, আর্গ আসবে। তাহলে কত হবে, 9 × 10⁻20
আর্ক, পাওয়ারও স্কোয়ার হবে, পাওয়ারের স্কোয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 9 ইন্টু 10⁻20 আর্ক, এক আর্ক সমান কত জুল, 10⁻7 আর্ক সমান কত জুল, 1 জুল। 10⁻7 আর্ক সমান 1 জুল। তাহলে 9 ইন্টু এটাকে করতে পারি কত, 10⁻13 ইন্টু 10⁻7 আর্ক, আর 10⁻7 আর্ককে আমি করে নিতে পারি কত, জুল, 10⁻13 জুল। কারণ কি 10⁻7 আর্ক মানে আমরা 1 জুল করছি। তাহলে 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, ঠিক আছে। এটাকে আমরা কি করি অনেক সময়, এবারে আমরা কি করি, শক্তি এবং ভর তো সমতুল্য, এই জন্য আমরা অনেক সময় কিরকম লিখি, 1 গ্রাম শক্তি বলতে কি বোঝো, এরকম লিখে দিই, 1 গ্রাম শক্তি। এটার মানে কি না, 1 গ্রাম শক্তি মানে 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি। 1 গ্রাম শক্তি বলতে বোঝায় 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি, অর্থাৎ কত হবে, 9 ইন্টু 10⁻20 আর্ক বা 13 জুল। বোঝা গেল কি? অথবা এরকমও বলতে পারে যে 9 ইন্টু 10⁻13 জুল। ভর বলতে কি বোঝো, ভর বলতে বোঝায়, কি বোঝাবে, ভর বলতে বোঝায় এত জুল ভরের সমতুল্য, এত জুল শক্তির বোঝায় 9 ইন্টু 10⁻13 জুল শক্তির সমতুল্য ভর। এই শক্তির সমতুল্য ভর, অর্থাৎ সমতুল্য ভর কত, 1 গ্রাম। সমতুল্য ভর কত হচ্ছে 1 গ্রাম, ঠিক না? তো কোথাও কি বলা থাকতে পারে যে জুল, দেখ এদিকে দেখা, এখানে জুল লিখে বললো ভর, মানে কি, এই বললো ধরো এখানে বললো 2 জুল ভর বলতে কি বোঝায়, জুল তো ভরের কেউ নয়, তাহলে 2 জুল ভর বলতে কি বোঝায় না, 2 জুল শক্তির সমতুল্য ভর, 2 জুল শক্তির সমতুল্য ভর। আচ্ছা 1 কেজি ভরের সমতুল্য শক্তি কত হচ্ছে, ক্যালকুলেট করলে 1 কেজি ভরের সমতুল্য শক্তি, হ্যাঁ 1 কেজি ইন্টু 1000, 1 কেজি হ্যাঁ ইন্টু 1000 হয়ে যাবে ভরের সমতুল্য শক্তি। সমতুল্য শক্তি সমান কত হচ্ছে, mc স্কয়ার। m হচ্ছে কত, 1 কেজি, আর c হচ্ছে কত, 3 ইন্টু 10⁸ স্কয়ার করে দিলাম, কত হবে, 9 ইন্টু 10⁻16 জুল, ঠিক আছে, 16 জুল হচ্ছে 9 ইন্টু 10⁻16 জুল। এবার আমি প্রশ্ন দিচ্ছি, 1 কেজি ভরের সমতুল্য শক্তি সমান, 1 কেজি ভরের সমতুল্য শক্তি সমান ড্যাশ মেগা ইলেকট্রন ভোল্ট, করে ফেল। হ্যাঁ 1 কেজি ভরের সমতুল্য শক্তি, এটা কোশ্চেন দিচ্ছে, 1 কেজি ভরের সমতুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট এককে কত হবে। প্রশ্ন হলো এটা, 1 কেজি, সূত্র কি বলবো, 1 কেজি ভরের, হ্যাঁ 1 কেজি ভরের সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্ট এককে কত হবে। এক তো 1 কেজি ভরের সমতুল্য শক্তিটাই কত হচ্ছে, 9 ইন্টু 10⁻16 জুল। 1 কেজি ভরের সমতুল্য শক্তি সমান 9 ইন্টু 10⁻16 জুল। জুলকে ইলেকট্রন ভোল্ট একক করতে হবে, এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, 10⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান, একটা ইলেকট্রনের আধান 1.6 10⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট, কুলম ইন্টু ভোল্ট মানে কি জুল, 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে জুলকে ইলেকট্রন ভোল্টে করতে চাই, তাহলে 1 জুল সমান কি লিখবো, 1/1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট, কি, তাহলে জুলকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হবে, করে ফেল, জুলকে ইলেকট্রন ভোল্ট এককে,
তাহলে 9 ইন্টু 10⁻16 ইন্টু কত হচ্ছে 1/1.6 ইন্টু 10⁻−19 ইলেকট্রন ভোল্ট। এবারে 9 কে 1.6 দিয়ে ডিভাইড করতে হবে, কত হচ্ছে 9 কে 1.6 দিয়ে ডিভাইড করে দে, আর আমি পাওয়ারটা লিখে দিচ্ছি 16 আর 19 কে যোগ করলে কত হচ্ছে 35 আর এটা কত হচ্ছে 5.625 ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 5.625 ইন্টু 10⁻, এটাকে করে নিলাম 29 ইন্টু 26 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। 10⁶ ইলেকট্রন ভোল্ট মানে কি মেগা ইলেকট্রন ভোল্ট। এক মেগা, যে কোনো জিনিসের মেগা মানে কি বোঝায় 10⁶। এক মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। তো এটা তো পুরো আছে, তাহলে আমরা করতে পারবো কত 5.625 ইন্টু 10⁻29 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখেছিস উত্তর কেমন আসছে? হ্যাঁ দেখ 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 মেগা ইলেকট্রন ভোল্ট বেশি। আমি দেখ কি 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 বলছি শোন, এতটা পর্যন্ত ঠিক ছিল তো 10⁻35 ইলেকট্রন ভোল্ট। আমি 35 কে দু ভাগে করে নিলাম 29 10⁶। 10⁶ ইলেকট্রন ভোল্ট মানে কত মেগা ইলেকট্রন ভোল্ট? 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কত 5.625 ইন্টু 10⁻29 পর্যন্ত থাকলো। 10⁶ ইলেকট্রন ভোল্টকে মেগা ইলেকট্রন ভোল্ট লিখে দিলাম। কি 10⁶ ইলেকট্রন ভোল্টকে মেগা ইলেকট্রন ভোল্ট লিখে দিলাম। এবারে তোদেরকে আমি করতে বলছি যে দেখ প্রোটনের ইলেকট্রন প্রোটন নিউটনের ভর কত? বেশ, তাহলে আমি এখানে কি লিখছি যে মাস অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 কেজি, ঠিক না কেজি। আর কথা হলো যে ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের আধান -1.6 ইন্টু 10⁻19 কুলম, ঠিক আছে এটা হলো। প্রোটনের ভর কত জানিস? ইলেকট্রনের ভরের 1836 গুণ, ইলেকট্রনের ভরের 1836 গুণ। তাহলে 1836 গুণ ইলেকট্রনের ভর 1800। এগুলো আমি কেন বলছি দেখ, এমনিতে আমরা কিন্তু জানি 9.11 ইন্টু 10⁻31 কেজি, এটাকে ভ্যালু বসালে উত্তর আসবে কত 1.673 ইন্টু 10⁻27 কেজি। আমাদেরকে এটা মনে রাখতে হচ্ছে মাস অফ প্রোটন। এগুলো কিন্তু ডেটা মনে রাখতে হচ্ছে মাস অফ প্রোটন। এটাও মনে রাখতে হচ্ছে, পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসেবে দেয় যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ, ঠিক আছে 1836 গুণ, হ্যাঁ 1836 গুণ। প্রোটনের চার্জ কত, প্রোটনের আধান, প্রোটনের আধান হচ্ছে আমরা জানি প্রোটনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম। আমাকে বল এটাকে স্ট্যাট কুলম এককে কত হবে, ইএসইউ এককে, ইএসইউ এককে কত হবে? স্ট্যাট কুলম একক কত হবে? এটাও স্ট্যাট কুলম এককে মাইনাস চলে আসবে। স্ট্যাট কুলম বা ইএসইউ একই জিনিস, ইএসইউ কত হবে বল? স্ট্যাট কুলম বা ইএসইউ কত হবে? 1 কুলম সমান কত স্ট্যাট কুলম? 1 কুলম সমান 3 ইন্টু 1 কুলম সমান 3 ইন্টু 10⁻9 স্ট্যাট কুলম। তাহলে কুলম আছে ইএসইউ, কুলম আছে ইএসইউ করতে হবে মানে কি 3 ইন্টু 10⁻9 দিয়ে গুণ করতে হবে। 1.6 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত 4.8, 4.8। আর পাওয়ার কি হবে 10⁻9 ইন্টু 10⁻9 10⁻10। আর এখানে হবে কত 4.8 ইন্টু 10⁻10।
4.8 into 10 to the power minus 10 ESU স্ট্যাট কুলম্ব। ঠিক আছে সমদীপ, লেখ, না লিখলে বিয়ে হবে না, প্র্যাকটিস হবে না, লেখ। দেখ আমরা অ্যাপ্রক্সিমেট নিয়ে অনেক কিছু কাজ করি, কিন্তু এই চ্যাপ্টারে যখন এএমইউর কথা আসবে, ভর ত্রুটি এই সমস্ত কিছু জিনিস আসবে, তখন কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট চলবে না, এক্সাক্ট ডেটা বসাতে হবে। হ্যাঁ এমপি মানে মাস অফ প্রোটন, 1836 গুণিতক মাস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের ভরের 1836 গুণ, 1836 গুণ, ঠিক আছে, ইলেকট্রনের ভরের 1836 গুণ। এবারে প্রোটনের নিউটনে যদি আসি, নিউটন যদি আসি, মাস অফ প্রোটন কত হচ্ছে, মাস অফ নিউটন কত হচ্ছে, মাস অফ নিউটন হচ্ছে 1839 গুণিতক মাস অফ ইলেকট্রন, 1839 গুণিতক 9.11 10 to the power minus 31 কেজি। একে গুণ করলে কত আসবে, 1.675। দেখ লক্ষ্য করে দেখ, 1.673 1.675 হবে এখানে, 675 ইন্টু 10 to the power minus 27 কেজি, 27 কেজি। আচ্ছা নিউটনের আধান কত, নিউটনের আধান হচ্ছে কি 0, নিউটনের আধান সমান কত হচ্ছে 0, 0, নিউটনের আধান কি হচ্ছে 0। বেশ হলো এতটা, ঠিক না? আচ্ছা যদি আমি বলি এখানে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের এমইউ এককে যদি ভর আমি বলি, ঠিক আছে, এমইউ আসিনি আমি এখনো পর্যন্ত, আমি এমইউতে আসবো, তার আগে হচ্ছে আমি বলে দিচ্ছি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের যদি আমি এমইউ এককে ভর বলি না, এমইউ এককে অ্যাটমিক মাস ইউনিট এককে, এমইউ এককে ইলেকট্রনের ভর প্রায় 0, ঠিক আছে, প্রায় 0। আর এমইউ এককে প্রোটনের ভর প্রায় হচ্ছে কত 1, আর নিউটনের ভর হচ্ছে কি প্রায় 1। আমরা এক্সাক্ট ভ্যালু লিখবো পরে, এখন আপাতত আমি শুধু এটাই বলছি। এবারে আমি সিম্বল যেভাবে লিখছি দেখ একটু লক্ষ্য করে, সিম্বল লেখা বলতে কি, আমরা এমনিতে যেটা লিখি, ধরো আমি যদি বলি যে এখানে 7n15, এটা কাকে বোঝাচ্ছে, এটা মানে কি, এটা মানে কি 7n15 কি বোঝায়, কার, কিসের, মানে নাইট্রোজেন পরমাণুর, এটা কি তাহলে পরমাণুর সিম্বল, এটা কিসের সিম্বল, এটা এটা পরমাণুর সিম্বল, এটা কিসের সিম্বল, এটা পরমাণুরও সিম্বল নয়, এটা মৌলেরও সিম্বল নয়, তাহলে এটা কিসের সিম্বল, এটা হচ্ছে নিউক্লাইড। এই যে নাইট্রোজেনের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে কটা নিউট্রন আছে, এই সিম্বলটা হচ্ছে কি অ্যাকচুয়ালি নাইট্রোজেনের নিউক্লিয়াসকে বোঝায়। এখানে কি দেখাচ্ছে, নাইট্রোজেনের প্রোটন কটা, নাইট্রোজেনের প্রোটন আর নিউট্রন মিলে মোট কটা। আমরা তো ওটাকে ক্যালকুলেট করে চলে আসি যে ইলেকট্রনও 7টা হবে, কিন্তু এটা মানে কি বোঝায়, নাইট্রোজেনের নিউক্লিয়াসকে বোঝায়, নাইট্রোজেনের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের প্রতীক, প্রতীক 14 হয়, আমি 15 লিখেছি এর বেলা, নাইট্রোজেনের নিউক্লিয়াসের প্রতীক, একে নিউক্লিয়াইড বলে, NuClide, নিউক্লিয়াইড বলে, ঠিক আছে। তো নিউক্লিয়াইডের আমি যদি বলি, এই নিউক্লিয়াইডের এই 7 আর 15 মানে কি বোঝায়, 7 মানে কি বোঝায়, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, 15 মানে কি বোঝায়, ভর সংখ্যা। তাহলে এটাকে আমি লিখবো অ্যাকচুয়ালি XZA, এটাকে এই সাইডেও লেখে অনেক সময়, জেড হচ্ছে কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আজ তোরা জানিস সবকিছু, কিন্তু এখনই যা হবে সেটা দেখে কিন্তু বলবি যে এটা জানতাম না। প্রোটন সংখ্যা যাকে বলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আসছে, পারমাণবিক সংখ্যা। আর হচ্ছে এ হচ্ছে কি ভর সংখ্যা, একে কেন ভর সংখ্যা বলে বলতে পারবি, এই উপরেরটাকে কেন ভর সংখ্যা বলে, এই সংখ্যা দিয়ে কি বোঝায় ভর সংখ্যা বলে,
সে ঠিক আছে, প্রোটন প্লাস নিউট্রনকে ভর সংখ্যা কিসের জন্য নাম দেবো? মাস নাম্বার। তাহলে ইলেকট্রনের ভর নেই একদম নগণ্য। অ্যাকচুয়ালি এই যে এটা উপরেরটা দেখা হয় না, আমরা যে ভরটা নিই, আমি যদি কেজি এককে ভর নিতাম তাহলে প্রোটন নিউট্রন আর ইলেকট্রনের মোট ভরে কিন্তু ইলেকট্রনের ভর আসতো। এমইউ এককে যদি ভর নেই, প্রোটনের ভর আর নিউট্রনের ভর আসবে ঠিকই, কিন্তু ইলেকট্রনের ভর প্রায় জিরো। তাহলে এই যে উপরের যে এই এটা কি অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রনের ভর এমইউ এককে, কিন্তু এমইউ এককে কি এক্সাক্ট ভর না, কাছাকাছি। মানে আমি যদি বলি যে আমি যদি প্রোটনের যদি এমইউ এককে ভর নিই 1.00, আরো কিছু ডিজিট আছে, নিউট্রনেরও ভর আছে 1.00, তারপরে দুটো একটা ডিজিট আছে, ওগুলোকে যদি সব ক্যালকুলেট করে আসিস, দেখা যাবে হয়তো কার্বনে ধরো 6 আর 12, তো দেখা যাবে হয়তো 12.003123 এরকম আসছে উত্তর। আমি সাপোজ মানে এটাকে হচ্ছে কি আমি অ্যাপ্রক্সিমেট নিচ্ছি। তো আমরা তো এখানে 12.003123 লিখি না, আমরা কি লিখি? এক্সাক্ট সংখ্যাটা 12টা লিখি। মানে কি এমই এককে যে ভরটা আসে তার কাছাকাছি পূর্ণ সংখ্যাটাকে লিখি। আর ওই পূর্ণ সংখ্যা কি বোঝায়? প্রোটন আর নিউট্রনের সংখ্যা বোঝায়, মোট প্রোটন আর নিউট্রনের। তো অ্যাকচুয়ালি প্রোটন আর নিউট্রনের যদি আমি সংখ্যা যোগ করি, এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? যে ভর, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এই নিউক্লিয়াসের ভরকে মানে দেখাচ্ছে যে কত ভর হতে পারে এমই এককে। তাহলে ভর সংখ্যা হচ্ছে কি উপরের যে এটা হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা, তাই না? প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা, নিউটনের মোট সংখ্যা। অথবা আমরা এটাও বলতে পারি যে এমইউ এককে ভর, তাই না? এমইউ এককে নিউক্লিয়াসের ভর, এমইউ এককে নিউক্লিয়াসের ভর। এই এমইউ এককে যদি নিউক্লিয়াসের ভর বলি, তাহলে কিন্তু এই ভর সংখ্যার কাছাকাছি যাবে। কারণ কি দেখ, কারোর ধরো এখানে 15টা প্রোটন আর নিউট্রন মিলে আছে, একটা প্রোটনের ভর যদি 1 এমইউ হয় প্রায়, একটা নিউট্রনের ভর যদি 1 এমইউ হয় প্রায়, তাহলে 15টা প্রোটন আর নিউট্রন মিলে কি হবে? 15 এমইউর কাছেই যাবে প্রায়, তাই না? এ তো গেল, এগুলো আমরা জানতাম। এখান থেকে নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সব বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন আমার কথা হলো যে আমরা যে এইটা লিখি -1 E0 1P1, ঠিক আছে, তারপরে হচ্ছে 0N1, এগুলোর মানে কি? এগুলো কি? নিচের সংখ্যা উপরের সংখ্যা কি বোঝায় বল? এগুলো দেখেছিস তো কোথাও না কোথাও তো দেখেছিস। আর তাহলে তাহলে দাঁড়া, এখানে নিচে আধান লিখছি, এখানে নিচে আধান লিখছি, এখানে নিচে প্রোটন সংখ্যা লিখছি, এটা কি হলো ব্যাপার? তাহলে কথা হলো যে একটা হচ্ছে কি নিউক্লিয়াইডের সিম্বল, আর একটা হচ্ছে কণার সিম্বল। নিউক্লিয়াইডের সিম্বলের নিচে হচ্ছে প্রোটন সংখ্যা, উপরে হচ্ছে ভর সংখ্যা। আর কণার সংকেতের, কণার সিম্বল কি হচ্ছে? নিচে হচ্ছে কি আধান, নিচে হচ্ছে কি আধান। এই আধান কি বোঝায়? ইলেকট্রনের, একটা ইলেকট্রনের আধানকে -1, একটা প্রোটনের আধানকে +1, এবং যে নিস্তড়ি তার আধানকে 0। মানে আমরা ইলেকট্রনের আধানকে 1 একক ধরে নিয়েছি। ইলেকট্রনের আধানকে কত ধরে নিয়েছি? 1 একক। মানে সব থেকে ছোট আধান কি? ইলেকট্রনের আধান। ওই জন্য ইলেকট্রনের আধানকে 1 একক ধরে নিলে ইলেকট্রনের আধান কত হচ্ছে? -1, প্রোটনের আধান কত হচ্ছে? 1, আর নিউটনের আধান 0। তাহলে এটা হলো কি সিম্বল। আর উপরের যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি না ভর, এমইউ এককে ভর, এমইউ এককে ভর। তাহলে কণার সিম্বল হচ্ছে কি নিচে আধান, উপরে হচ্ছে কি এমইউ এককে ভর। ক্লিয়ার থাকবে একদম? বেশ, এবারে এখানে আমরা দেখছি কি আছে। নেক্সট আমি এখন বলছি যে একটি ইলেকট্রনের সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্ট এককে, মেগা ইলেকট্রন ভোল্ট এককে কত হবে? একটি ইলেকট্রনের সমতুল্য
শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট এককে কত হবে? কত হবে? একটি প্রোটনেরও, দুটোর ক্ষেত্রে বার করছি, প্রোটনেরও সমতুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে? জাস্ট ক্যালকুলেশনটা আমাকে ক্যালকুলেটরে করে তাড়াতাড়ি বলবে। আর একটি নিউটনের সমতুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট এককে কত হবে? তাড়াতাড়ি। প্রথমে ইলেকট্রনেরটা বলবি, তারপরে প্রোটন, তারপরে নিউট্রন। ইলেকট্রনের ভর এমইউ এককে শূন্য, তাই বলে ইলেকট্রনের ভর কি শূন্য পুরো? উত্তরটা কত আসবে বলে দিচ্ছি। ইলেকট্রনের এমইউ এককে, ইলেকট্রনের হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট এককে শক্তি আসবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের আসবে কত? ইলেকট্রনের বেলা উত্তর আসবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। প্রোটনের বেলা আসবে কত? প্রোটনের বেলা আসবে 938.8 মেগা ইলেকট্রন ভোল্ট। প্রোটনের বেলা আসবে 938.8 মেগা ইলেকট্রন ভোল্ট। আর নিউটনের বেলা আসবে কত? নিউটনের বেলা আসবে 939.6 মেগা ইলেকট্রন ভোল্ট। 939.6 মেগা ইলেকট্রন ভোল্ট। কথা হলো যে এদেরকে তোদের দেখে মনে হচ্ছে কি যা হোক করে একটা ক্যালকুলেশন করবো, উত্তর একটা অ্যাপ্রক্সিমেট লিখে দেবো, না, পরীক্ষাতে পুরো এক্সাক্ট উত্তর আসতে হবে। অ্যাপ্রক্সিমেট তো করে দেবে সবাই অ্যাপ্রক্সিমেট, কিন্তু এক্সাক্ট উত্তরে আসতে হবে ক্যালকুলেশন। প্রায় লিখবি আর প্রায়ের মতো নাম্বার দেবে। এমইউ এককে 0 বলা হচ্ছে ঠিকই, কিন্তু ভর ত্রুটি যখন পড়া হবে না তখন কিন্তু এক্সাক্ট একটা প্রোটনের এমইউ এককে ভর কত লিখতে হবে। একটা ইলেকট্রন 938.2 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে, সব বসিয়ে টসিয়ে। ইলেকট্রনের বাড়িছে এর সাথে কিন্তু তো ওই যে এমপি 1836 এমই ওটা পার্থক্য আছে, তো আধান তো দূরত্ব সমান হবে প্রায়। ওখানেও অ্যাপ্রক্সিমেট করা আছে, ওখানে অ্যাপ্রক্সিমেট করা আছে। এইদিকে দেখা, ইলেকট্রনের বেলা যদি করিস, কি হচ্ছে? ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের সমতুল্য শক্তি একটা করে দিচ্ছে। হ্যাঁ, ইলেকট্রনের সমতুল্য শক্তি কত হবে? ইলেকট্রনের ভর 9.11 10⁻³ কেজি, এটা হচ্ছে ভর, ইন্টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের হোল স্কোয়ার। এটা হচ্ছে কি জুল এককে আসবে, এটা ক্যালকুলেট করে আমাকে বল কত হচ্ছে। 9.11 × 10⁻³ ইন্টু 3 × 10⁸ এর পুরোটা 8.1914। এটা কি এরপরে আর কোনো ডিজিট ছিল না? 199 ছিল, 199 হয়েছে। আচ্ছা, জুলকে ইলেকট্রন ভোল্টে করলে কত হবে? ওটাকে করবি ডিভাইড করে, 199 × 10⁻14 কে 1.6 × 10⁻19 দিয়ে ডিভাইড কর, কত আসছে? 5,1,2,4,3,7.5, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট, তাই না? দশমিকটাকে যদি এখানে আমি সরিয়ে নিয়ে আসি 5 ঘর, 1 2 3 4 5 6 ঘর যদি সরিয়ে নিয়ে আসি, তাহলে 0.5124, ঠিক আছে, 375 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। 10⁶ কে মেগা ইলেকট্রন ভোল্ট লিখতে পারবো। এবারে কথা হলো যে এখানে আমরা শোন, ভালো করে শোন, এখানে আমরা এই যে লিখেছি না, উত্তরে তো লিখেছি 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট আসার কথা, কিন্তু এটা কেন এলো উত্তর? কথা হলো যে আমরা যে আলোর যে গতিবেগ ধরেছি এটা অ্যাপ্রক্সিমেট, আলোর গতিবেগ অ্যাকচুয়ালি কত? 299
792 458, এর যদি হোল স্কোয়ার করে বসাতিস তাহলে কিন্তু এক্সাক্ট 0.511 চলে আসতো। বুঝা গেল? তাহলে লাস্ট কাজটা তোরা কিন্তু প্রোটনের বেলা এইটা বসিয়ে ক্যালকুলেট করে আমাকে দেখা। প্রোটনের বেলা প্রোটনের সমতুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে। হ্যাঁ, ঠিক আছে মোটামুটি। দেখ এখানে কি বলছিস, দেখ প্রোটনের যদি বলি, প্রোটনের সমতুল্য শক্তি কত আসছে? এম কত? 1.673 10 টু দি পাওয়ার -27 এম সি স্কয়ার। এই মানটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, 299 792, হ্যাঁ একদম অ্যাকুরেট, 458 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা কি এককে আসবে? জুল এককে। একটু বলতো এটা কত আসছে জুল এককে? হ্যাঁ, এটা কত আসছে জুল এককে? 299 700 বসিয়ে দিয়েছি ভ্যালু। ওয়ান পয়েন্ট 5036 17414 ইন্টু 10 টু দি পাওয়ার -10 জুল। এটাকে হচ্ছে যা আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ কর, মানে অ্যান্সার ডিভাইডেড বাই এটা 939760883.8 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি 0.12345 এগিয়ে নিয়ে আসি তাহলে কত হবে? 939.760 মেগা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। উত্তরে কত ছিল প্রোটনের? 938 ছিল তো? ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, 938.8 বলেছিল, আর আমাদের কত হচ্ছে 939। ওই 38 39 অ্যাপ্রক্সিমেটে যদি যায় কিছুটা। হ্যাঁ বেশ, এবার দেখ আমরা স্থির ভর যদি বলি, স্থির ভর অ্যাকচুয়ালি বলা হচ্ছে কেন? আমরা জানি কি যে কোনো পদার্থ, কোনো হচ্ছে বস্তুকণার ভর কি হয়? ওর বেগের সহিত পরিবর্তিত হয়, তাই না? এম যদি কেউ হচ্ছে বস্তুকণা স্থির থাকে, এম যদি বলি m0 হচ্ছে কি কোনো বস্তুকণার স্থির ভর। স্থির ভর মানে কি? স্থির অবস্থায় আছে। যদি এটা হচ্ছে কি ভি বেগে গতিশীল হয়, ভি বেগে গতিশীল অবস্থায় এর ভর কত হবে? গতিশীল অবস্থায় ভর ভি সমান কত হচ্ছে? m0 বাই √1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। ভি হচ্ছে কি এর গতিবেগ। তবে হ্যাঁ, ভিটা কিন্তু সি এর কাছাকাছি হতে হবে। এটাকে কি হচ্ছে? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে আসছে, তাই না? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে আসছে, ঠিক না? এখান থেকে লক্ষ্য কর যে এম যদি ভি যদি বাড়ে, ভি বাড়লে কি হবে? দেখ ভি যদি বাড়ে ভি বাই সি এর মান বাড়বে। 1 মাইনাস করলে কি হবে? এই মানটা কমবে ভগ্নাংশের নিচে। দেখ ভি হচ্ছে কি সি এর থেকে তো ছোট, কারণ কি যে কোনো বস্তুকণার বেগ যাই হোক না কেন আলোর গতিবেগের চেয়ে বেশি নয়। তাহলে ভি বাই সি এর মান 1 এর থেকে ছোট, কিন্তু 1 এর থেকে ছোট। এবারে ভি এর মান যদি বাড়ে তাহলে 1 এর থেকে ছোট আছে কিন্তু তবুও মানটা বাড়ছে। যেমন 1 এর থেকে ছোট থেকে বাড়া মানে কি? ধরো প্রথমে ছিল 0.35, পরে হলো 0.40, 1 এর থেকে ছোট আছে কিন্তু বাড়লো তো না। সেক্ষেত্রে কি হবে? 1 মাইনাস এই পুরোটার মান কি হয়ে যাবে? কমে যাবে। একটা ভগ্নাংশের নিচে কমে যাওয়া মানে কি হবে? পুরো মানটা কি হবে? বাড়বে। তার মানে ভি যদি বাড়ে তাহলে কি হবে? এম, আচ্ছা এটা কি লিখেছে? এটা তো এম হবে রে, এম হবে। এম সমান m0 বাই √, এটা ভি যদি বাড়ে তাহলে কি হবে? এম বাড়বে। মানে একটা বস্তুকণার ভর তার গতিবেগের উপর নির্ভর করছে।
একটা বস্তুকণার ভর কিসের উপর নির্ভর করছে? তার গতিবেগের উপর। কিন্তু আধান কি বস্তুকণার গতিবেগের উপর নির্ভর করে? আধান বস্তুকণার গতিবেগের উপর নির্ভর করে না। এটা ছিল প্রথম চ্যাপ্টারে আধানের অপরিবর্তনীয়তা। ঠিক আছে, আধানের অপরিবর্তনীয়তা কি ছিল? আধানের অপরিবর্তনীয়তা, অপরিবর্তনীয়তা। ওখানে কি ছিল? কিউ কিউ রেস্ট সমান কিউ মুভিং। মানে একটা বস্তুকণা যদি স্থির অবস্থায় থাকে তাতে ওর যে আধান হবে গতিশীল থাকলেও সেই আধান হবে। ঠিক আছে, গতিশীল থাকলেও কি হবে? সেই আধান হবে। নেক্সট, বইয়ের প্রথম পৃষ্ঠাতেই হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত। ঠিক আছে, 845 পৃষ্ঠায় চলছে। দেখ কি আছে? ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। ভর ও শক্তির সংরক্ষণ সূত্র তোরা অনেকদিন থেকেই পড়ে আসছিস যে মোট ভর এবং শক্তির পরিমাণ কি হচ্ছে? ধ্রুবক। অর্থাৎ মহাবিশ্বে মোট ভর ও শক্তির পরিমাণ কি হয়? ধ্রুবক হয়। ভর শক্তিতে বা শক্তি ভরে রূপান্তরিত হয়, কিন্তু শক্তি বা ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক না? তাহলে কি হচ্ছে? প্রকৃতিতে ভর এবং শক্তির মোট পরিমাণ ধ্রুবক। এদের মধ্যে বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব, কিন্তু কখনোই ভর শক্তির সৃষ্টি বা বিনাশ করা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো কি? উদাহরণ 1 আর 2। উদাহরণ 1 আর 2 এর কোশ্চেনটা দেখে নে একটু। পেজ নাম্বার 800 কত? 846। উদাহরণ 1 আর 2। পদার্থের ভরের 1000 ভাগের 1 ভাগ শক্তি প্রথম কোশ্চেনটা কি বলেছে? কোন নিউক্লিয় বিক্রিয়ায় কোন পদার্থের ভরের 1000 ভাগের 1 ভাগ শক্তিতে রূপান্তরিত হয়, ওই পদার্থের 1 গ্রাম পরিমাণ ওই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তবে কত শক্তি পাওয়া যাবে? মানে কি বলছে? একটা বিক্রিয়া, ধরো নিউক্লিয় বিক্রিয়া, সেটাতে কি বলছে না, যে পরিমাণ ভর বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তার 1000 ভাগ শক্তিতে রূপান্তরিত হবে। তার 1000 ভাগ, তো এখানে কি বলছে? 1 গ্রাম অংশগ্রহণ করেছে, তাহলে 1 গ্রামের 1000 ভাগ মানে 1/1000 গ্রাম, এটা শক্তিতে রূপান্তরিত হবে। তার মানে কি? এই ভরের সমতুল্য শক্তি, এই ভরের সমতুল্য শক্তি কত হবে? এটা হচ্ছে কত? m ইন্টু সি স্কোয়ার, 3 ইন্টু 10⁻10 এর হোল স্কোয়ার। কি এককে আসবে? আর এককে, আর এককে চলে আসবে। ঠিক আছে, আর এককে চলে আসবে। এবার তাকে ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট যা ইচ্ছা করতে পারিস। তারপরে কোশ্চেন, পারবি? 2 এর কোশ্চেনটা কর কর কর, না দেখে কর কোশ্চেনটা, দেখি কি পারিস। 2 এর কোশ্চেন না দেখে, 2 এর কোশ্চেনটা না দেখে কর। দেখ দেখ 2 এর কোশ্চেন এখানে কি বলেছে, যদি আমি 2 এর কোশ্চেন বলি, বলছে যে কোন লোহার টুকরোর ভরকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করার উপায় জানা থাকতো, তাহলে 200 মেগাওয়াট গড় ক্ষমতা বিশিষ্ট কোন বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে বছরে কি পরিমাণ লোহার প্রয়োজন হতো? প্রথম কথা তো 200 মেগাওয়াট গড় ক্ষমতা বিশিষ্ট যন্ত্র সারা বছরে কত শক্তি দেবে, এটা আমার আগে বার করা দরকার। তাহলে আমি যদি বলি ক্ষমতাটা কত বলছে, ক্ষমতাটা কত বলছে? ক্ষমতাটা বলছে হচ্ছে কত? ক্ষমতা সমান 200, তাই তো, 200 মেগাওয়াট, 200 মেগাওয়াট, 200 মেগাওয়াট মানে কি? 200 গুণিতক 10⁶ ওয়াট, তাই না? ওয়াট। আমার চাই কি? শক্তি, তাই না? শক্তি মানে কি? আমরা জানি কি ক্ষমতা সমান হচ্ছে কি? ক্ষমতা সমান শক্তি বাই সময়। ক্ষমতা সমান কি হচ্ছে? শক্তি বাই সময়। কত শক্তি ব্যয় করছে বা কত শক্তি সরবরাহ করছে, তাহলে আমার শক্তিটা চাই, তাই না? শক্তিটা চাই। তাহলে শক্তি হচ্ছে কি না, এক বছরে যে শক্তি সরবরাহ করে, দেখ
এক এক বছরে যে শক্তি সরবরাহ করবে সেটা হচ্ছে কি যন্ত্রের ক্ষমতা, গড় ক্ষমতা, ইন্টু এক বছর সমান কত সেকেন্ড। এক বছর মানে কত দিন? 365 দিন। 365 দিন 24 ঘন্টা। 24 ঘন্টা ইন্টু 60 মানে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। এগুলোকে সবকিছুকে গুণ করলে কি আসবে? জুল এককে আসবে, তাই না? এগুলোকে সব গুণ করলে কত আসবে? জুল এককে আসবে, জুল এককে আসবে। তাহলে শক্তি চলে এলো আমাদের কাছে। এবার আমরা কি করব? ভর ও শক্তির তুল্যতা সূত্র, E = mc²। এই শক্তির জায়গায় মানটা, এই যে মানটা এসছে না, এটা হচ্ছে শক্তির জায়গায় বসিয়ে দেবো ই এর মান m ইন্টু সি এর মান বসিয়ে দেবো 3 × 10⁸ এর হোল স্কোয়ার করলে m এর মান বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? শক্তির যে মানটা এসছে তাকে যদি আমি এটা বসিয়ে দিই তাহলে চলে আসবে। স্যার, হ্যাঁ, আমি বলি একটা বাল্বকে 1 বছর দিতে কতটা শক্তি লাগে, বেশি ক্ষমতা লাগে? এই বাল্বের ক্ষমতা আগে জানতে হবে। 100 ওয়াট। 100 ওয়াটের বাল্ব 1 বছর কত শক্তি ব্যয় করবে? 100 ওয়াট গুণিতক 1 বছরের এই যে সেকেন্ড। সেটাই করছি। ওই ক্যালকুলেটর দেখতে হবে, তুই ক্যালকুলেটর দে, আমি আলাদা হিসাব করব। সে এবার আলাদা হিসাব করবে কত কয়লা জ্বালাতে হবে সারা বছরে একটা বাল্ব জ্বালানোর জন্য। আলুর দাম এত, পেঁয়াজের দাম এত হলে পটলের দাম কত? কোনো লিঙ্ক নাই, কোনো লিঙ্ক নাই উত্তরে, তাই তো? হ্যাঁ, কোন লোক যদি হচ্ছে 10 দিনে, কোন লোক এরকম কোশ্চেন, কোন লোক যদি 10 দিনে এত কাজ করতে পারে তাহলে পটলের দাম কত? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসবো 16 গ্রাম লোহা। হ্যাঁ, 16 গ্রাম লোহাকে যদি শক্তিতে রূপান্তরিত করতে কি মনে হয়? 16 গ্রাম লোহাকে হাতে নিবি আর জ্বালিয়ে দিবি, হয়ে যাবে? এই যে ভর, এই যে ভর শক্তিতে রূপান্তরিত হয়, এটা কোথায় হয় জানিস? মারা গেলে ভর শক্তিতে আচ্ছা ঠিক আছে, ভর শক্তিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে কি পরমাণুর ভেতর, মানে নিউক্লিয় বিক্রিয়ার সময়। এবারে কথা হচ্ছে যে যেমন কি বলছিস শোন, একটু পরেই পড়া হবে। সেটা হচ্ছে কি যে নিউক্লিয়াসের মধ্যে যখন প্রোটন আর নিউটনের মধ্যে যে চেঞ্জ মানে হচ্ছে পরস্পরের যে রূপান্তর হচ্ছে, সেখানে দেখা যায় কি যে একটা নিউক্লিয়াস গঠন বা একটা নিউক্লিয়াস ভাঙনের সময় কিছুটা ভরের ত্রুটি দেখা যায়। ঠিক আছে, যেমন আমি বললাম যে ধরো আমি বললাম হ্যাঁ বন্ধন শক্তি, যেটা কথা আসছে, দেখা গেল হচ্ছে একটা বড় নিউক্লিয়াস ভেঙে, যেটা নিউক্লিয় বিভাজন বলে, নিউক্লিয় বিভাজন, একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুটো ছোট নিউক্লিয়াস হলো। ঠিক আছে, এবার একটা বড় নিউক্লিয়াসের ভর আমি ধরে নিলাম কোন একটা এককে, ধরে নিলাম একটা বড় নিউক্লিয়াসের ভর ধরে নিলাম 30, 30 ধরে নিলাম। এখান থেকে যখন দুটো ছোট নিউক্লিয়াস হচ্ছে, একটার হলো ধরো কত 12 আর একটার হলো ধরো 17, এই একটা কোথায় যাবে? এই একটা হবে শক্তিতে। আমি 300 দেবো, 10 হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তো, আছে তো, কে বলছে? কে বলছে না? কিন্তু কথা হচ্ছে এগুলো করতে গেলেও খরচ আছে, অন্যান্য খরচ আছে, কন্ট্রোল একটা ব্যাপারও আছে, যে কোনো সময় পারমাণবিক দুর্ঘটনাও ঘটতে পারে। ঠিক আছে, এখনো পর্যন্ত হয়ে আছে, চেরনোবিল দুর্ঘটনা হয়ে আছে না ইউক্রেনে? ঠিক আছে, ট্রেন লাইনে কি লাগিয়ে রাখছে সেদিনও কারেন্ট উৎপন্ন হয়ে যাবে, 1 বছর ধরে লোকের ঘর দিয়ে যাবে। তোমাদের একটা পার্সোনালিটি, এটা সমান sin x + 1/n উত্তর কত হবে? বাহ, এই যে তাকিয়ে আছে 3 + 1 6 + 1
আচ্ছা দেখ, নিউক্লিয় বল আমি যদি বলি, নিউক্লিয় বল হচ্ছে কি না, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কারা কারা আছে, প্রোটন আর নিউট্রন। যদি আমি দেখি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, প্রোটন হচ্ছে কি একটা ধনাত্মক ধনাত্মক কণা, নিউট্রন নিস্তড়িত কণা। কিন্তু কথা হলো যে আমরা কিন্তু এখানে দেখ প্রোটনেরও ভর আছে নিউট্রনেরও ভর আছে, তাহলে কি বলবো, মহাকর্ষ বল কাজ করছে। দ্বিতীয় কথা, এখানে প্রোটনেরও আধান আছে নিউট্রনের কোনো আধান নেই, কিন্তু আমরা জানি একটা তড়িৎগ্রস্ত কণা একটা হচ্ছে কি নিস্তড়িত কণাকে আকর্ষণ করতে পারে, সে আবেশের ফলে হয়। কিন্তু কথা হলো যে এখানে আমরা কিন্তু ওই যে কুলম্বের যে সূত্র বা হচ্ছে কি মহাকর্ষ যে সূত্র, এসব কিছুই কাজে লাগবে না। এখানে নিউক্লিয় বল আলাদা রকমের একটা বল, এবং সেটা হচ্ছে কি অনেক শক্তিশালী বল। তো এখানে নিউট্রন আর প্রোটনের মধ্যে এই যে আকর্ষণ বল হচ্ছে, এ কিন্তু কণা ভেদে পরিবর্তন হবে না। মানে কি, একটা প্রোটন আর একটা প্রোটনকে যে বলে আকর্ষণ করবে, একটা নিউট্রন আর একটা নিউট্রনকেও সেই বলে আকর্ষণ করবে, অথচ দুজন কিন্তু নিস্তড়িত কণা। একটা নিউট্রন একটা প্রোটনকেও সেই বলে আকর্ষণ করবে, ঠিক আছে, বিকর্ষণ নেই। নিউক্লিয় বল বিকর্ষণ নয়, এবং নিউক্লিয় বল হচ্ছে কি সব থেকে শক্তিশালী। আমাদের প্রকৃতিতে মোট অবশ্যই আমাদের প্রকৃতিতে মোট 4 প্রকার বল হয়, কি কি বলতো, একটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে কি মহাকর্ষ বল, আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। পৃথিবীতে বা মহাবিশ্বে সব থেকে বেশি কোন বলটাকে দেখা যায় বলতো, তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বক যত রকমের বল দেখবি, ধর লম্ব বল, ঘর্ষণ বল, টান বল, এগুলো সব তড়িৎ চুম্বকীয় বল। এ ফিজিক্যালস টু এম এ, এ ফিজিক্যালস টু এম এ, এখানে এ ফিজিক্যালস টু এম এ দেখ অনেক রকমের হতে পারে। কি ধরনের বল দিচ্ছিস, যদি আমি বলি এই এটাকে আমি ধাক্কা দিচ্ছি, এটাকে ধাক্কা দিচ্ছি, বা সুতো দিয়ে টানছি, তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল, সুতোর যে টান, এটা তড়িৎ চুম্বকীয় বল। বলবি কি করে তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে, এটাকে যখন আমি টানছি না, এর পরমাণু অণুগুলোর মধ্যে অবস্থানের কিছু পরিবর্তন হবে, ইলেকট্রন আছে প্রোটন আছে, ওখানে তড়িৎ চুম্বকীয় বল তৈরি হবে, ইন্টারনাল। ঠিক আছে, ঘর্ষণ বল, আমি এর এর উপর দিয়ে একটা জিনিসকে মানে নিয়ে যাচ্ছি, ঘর্ষণ বল। এখানেও এটা যখন যাচ্ছে এর উপর দিয়ে, এর পরমাণু অণু যেগুলো আছে, বোর্ডের পরমাণু অণুর সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এখানে ঘর্ষণ বল আসবে, লম্ব বল আসছে, ঘর্ষণ বল আসছে। যাই হোক, এটা হলো। তো এই 4 প্রকার বলের মধ্যে, 4 প্রকার বলের মধ্যে সব থেকে শক্তিশালী বল হচ্ছে কি, সব থেকে শক্তিশালী বল হচ্ছে কি নিউক্লিয় বল, এবং সব থেকে স্বল্প রেঞ্জের বল হচ্ছে কি নিউক্লিয় বল। মানে সব থেকে স্বল্প রেঞ্জের বল বলতে কি, আমরা বলেছিলাম নিউক্লিয়াসের ব্যাস কত হয়, 10⁻⁻14 মিটার। প্রোটন এবং নিউট্রন যদি 10⁻⁻14 মিটারের মধ্যে থাকে, তবে গিয়ে নিউক্লিয় বল কাজ করবে। এর থেকে বেশি হলে নিউক্লিয় বল কি কমে যাবে, কমে যাবে না, পুরো জিরো হয়ে যাবে। ঠিক আছে, পুরো জিরো হয়ে যাবে। 10⁻⁻14 এর চেয়ে বেশি হলে কমে যাবে না, পুরো জিরো হয়ে যাবে, নেই। আচ্ছা, এবারে কথা হলো যে 10⁻⁻14 আছে যখন আকর্ষণ তো হচ্ছে, যদি খুব কাছে হয়ে যায় তখন কি, তখন আবার বিকর্ষণ হবে, মানে নিউক্লিয়াস ভেঙে যাবে। যেমন একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন এত বেশি হয়ে গেছে, নিউট্রন প্রোটন মিলে নিউট্রন বাই প্রোটন রেশিওটা 1.5 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন এই নিউক্লিয়াসটা ভেঙে যাবে। আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি এই সমস্ত নির্গত হবে, যাকে আমরা কি বলি, তেজস্ক্রিয়তা আসবে, এগুলো তেজস্ক্রিয়তা। এবারে তাহলে আমাদেরকে এখন পড়তে হচ্ছে কি, নিউক্লিয় বল কাকে বলে, বই থেকে আন্ডারলাইন করবি, এদিকে দেখা, বই থেকে আন্ডারলাইন করবি, পেজ নাম্বার 846, ঠিক আছে, 846 কি হবে না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনগুলির তীব্র আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে। এক ধরনের আন্তঃক্রিয়ার জন্যই নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়ারত এই বলের উদ্ভব হয়। এই আন্তঃক্রিয়াকে নিউক্লিয় আন্তঃক্রিয়া বা নিউক্লিয় বল বলে। ঠিক আছে, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে 2 নম্বরে দিতে পারে। নাম্বার 1, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, মহাকর্ষীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলের চেয়ে নিউক্লিয় বলের মান অনেক বেশি। বোঝা গেল প্রথম পয়েন্ট, এই বল হচ্ছে কি শক্তিশালী বল। দ্বিতীয় পয়েন্ট, এটি শুধুই আকর্ষণ বল,
এ ধরনের কোনো বিকর্ষণ বল নেই। দেখ, এক তো আমাদের ধারণা কি হওয়া উচিত, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন আছে, কাছাকাছি তো একটা প্রোটন আর একটা প্রোটনের তো কাছে আছে, বিকর্ষণ হওয়া উচিত। এখানে কিন্তু বিকর্ষণ হচ্ছে না। ঠিক আছে। নাম্বার 3, এই বল আধান নিরপেক্ষ, মানে প্রোটন আর প্রোটনের মধ্যে যে বল হবে, যে মানে যে বলের মানটা যা হবে, প্রোটন নিউট্রনের মধ্যে তাই হবে, নিউট্রন প্রোটনের মধ্যেও তাই হবে। এটি স্বল্প পাল্লার বল, প্রায় 10⁻⁻14 মিটার, এখানে সেন্টিমিটারে আছে, 10⁻⁻12 সেন্টিমিটার বা 10⁻⁻14 মিটার দূরত্ব পর্যন্ত নিউক্লিয়ার বল কাজ করবে। এবং এর চেয়ে বেশি দূরত্বে হলে কি হবে, বল শূন্য হয়ে যাবে। ঠিক আছে। নাম্বার 5, প্রোটন নিউট্রন বা অন্যান্য বিশেষ কিছু কণায় নিউক্লিয় আন্তঃক্রিয়া অংশগ্রহণ করে, অন্যদিকে ইলেকট্রন বা বেশ কিছু মৌলিক কণা আছে যাদের নিউক্লিয় আন্তঃক্রিয়া নেই। নিউক্লিয় আন্তঃক্রিয়া নেই মানে কি, নিউক্লিয়াসের মধ্যে যদি কোনোভাবে ইলেকট্রন তৈরি হয় তাহলে ওই ইলেকট্রন থাকতে পারবে? এবার তোরা ভাববি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন তৈরি হবে, তৈরি হবে নিউট্রন প্রোটন চেঞ্জ হওয়ার সময়। আচ্ছা, তোদেরকে আমি বলেছিলাম যখন প্রথম চ্যাপ্টার পড়া হয়েছিল, সেগুলোর ভিডিও হয়নি, সেখানে ছিল কি আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক বলে ছিল কিছু। ঠিক আছে, সেটা কিরকম ছিল? তো হ্যাঁ, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এখানে যদি নেই, তবু আমি বলছি দেখ, একটা হচ্ছে কি +2/3, এটা হচ্ছে কত -1/3, এটা হচ্ছে কি আপ কোয়ার্ক, এটা হচ্ছে কি ডাউন কোয়ার্ক। ঠিক আছে, একটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। তো আমরা দেখি কি যে এই দুজনকে মিলিয়ে প্রোটন আর নিউট্রন হয়। ঠিক আছে। আচ্ছা, প্রোটনের আধান কত? প্রোটনের আধান হচ্ছে কত, +e। যদি আমি দেখি এখানে দেখ, একটা একটা আপ কোয়ার্ক যদি আমি নিই, এটা হচ্ছে কত +1/3 আর একটা হচ্ছে -1/3। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি, দেখ, হ্যাঁ, ইউ ডিডি যদি করি কত হবে, ইউডিডি যদি করি কত হচ্ছে, দেখ, ডাউন কোয়ার্ক। দাঁড়া বলছি, ধর আমি বললাম ইউডি যদি করি কি আসবে, ইউ মানে কত, +2/3, +2/3, আর একটা হচ্ছে কত -1/3। সবগুলোকে করে দিলে কত হচ্ছে 3, 4 আর 1 থেকে কত 3, তাহলে কত হচ্ছে 1e। মানে কি হচ্ছে, দুটো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক মিলে একটা প্রোটন হবে। বোঝা গেল? দুটো আপ কোয়ার্ক, এটা ছিল যে প্রোটনের যদি আমি সংকেত বলি, পিটাকে আমি কি বলতে পারি, ইউডি, ছোট হাতে যদি বলি ইউডি। আর যদি নিউটন বলি, নিউটন দেখ হবে কত, ইউডিডি। দেখ, ইউ মানে কত, +2/3, -1/3, তাহলে টোটাল কত হচ্ছে 3, 2 -1 -1 কত হচ্ছে 0 ই, মানে কি নিউটনের আধান কত, 0। তো এই জন্য আমরা অ্যাকচুয়ালি একটা কোশ্চেন পড়ে জয়েন্টে বা কোনো কিছু কম্পিটিটিভে, যে পরমাণুর মধ্যে মৌলিক কণা কোনটি, কি বলবি, প্রোটন নিউট্রন ইলেকট্রন, তিনটে। কিন্তু প্রকৃতপক্ষে উত্তর হবে কি ইলেকট্রন। কেন কি প্রোটনকেও যদি ধরি, প্রোটন কিন্তু তিনজন, আপ ডাউন, নিউটনও কিন্তু কোয়ার্কে ডিভাইড হচ্ছে, কিন্তু ইলেকট্রন ডিভাইড হচ্ছে না। তবে হ্যাঁ, এই সমস্ত কোয়ার্কের অস্তিত্ব কোথায়, পরমাণুর মধ্যে, পরমাণুর বাইরে এদের কোনো অস্তিত্ব নাই। বললাম তো, পরমাণুর মধ্যে এদের অস্তিত্ব আছে, পরমাণুর বাইরে এদের অস্তিত্ব নাই। হয়েছে? আচ্ছা, আমি নিউক্লিয় বল বলে দিলাম। ঠিক আছে, নিউক্লিয় বল কাকে বলে, নিউক্লিয় বল বলা হয়ে গেল। ঠিক আছে, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক হলো। এবার দেখ, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অনবরত প্রোটন নিউট্রন এবং নিউট্রন প্রোটনে কি হচ্ছে, যাচ্ছে, নিউট্রন প্রোটনে হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে আমি লিখবো নিউক্লিয়াসের মধ্যে অনবরত প্রোটন নিউট্রনে
নিউক্লিয়াসের মধ্যে মধ্যে অবিরত প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে। এখানে আমি কিছু বিক্রিয়া করব, ঠিক আছে? তাহলে আমি যদি বলি প্রোটন মানে নিউট্রন প্রোটনে যাচ্ছে, দেখ নিউট্রন কি লিখছি 0n1, প্রোটন কত 1p1, ঠিক না? আচ্ছা আমাকে বল এখানে আমাকে কিন্তু ব্যালেন্সে রাখতে হবে। প্রথম কথা দেখ দুদিক কি ঠিক আছে, এখানে 1 আছে এখানে 1 আছে, অসুবিধা নেই। 0 এখানে 1 আছে, তাহলে এখানে কত হচ্ছে -1, উপরে 0, তাহলে কি হলো এটা ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন। আর এখানে আরেকটা কণা হয় অ্যান্টি নিউট্রিনো বলে। হ্যাঁ হ্যাঁ এটা 0 0, এটা একটা শক্তির কণা, ঠিক আছে, আধানও নেই ভরও নেই, অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে। হলো, ঠিক আছে তো? তাহলে বল এখানে এটা হলো কি ইলেকট্রন আর এটা হচ্ছে কি অ্যান্টি নিউট্রিনো। তাহলে বল প্রোটন যদি নিউট্রনে হয় কি হবে? প্রোটন যদি নিউট্রনে, এখানে কি লিখবো বল, এখানে কি হবে, কি হবে? আচ্ছা এটা দেখ আমি কিন্তু নিউ লিখেছি, হ্যাঁ কিন্তু নিউ লিখেছি, গামা নয়, এটা গামা নয় কিন্তু বারবার বলছি, গামা আলাদা কিছু আসবে। এখানে দেখ কত হবে, এখানে 1 আছে এখানে 0 আছে, তাহলে এখানে -1 হওয়া উচিত না, -1 কেন 1 হওয়া উচিত, 1, এখানে 1 এখানে 1, তাহলে এখানে কিছু 0 হওয়া উচিত। এটাকেও ই বলে, মানে একটা কথা বলছি শোন, যার 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 আধান প্লাস ভর 0 সেটা হচ্ছে ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল। অ্যাকচুয়ালি অ্যান্টিপার্টিকেল কাকে বলে? দুটো কণার ভর সমান আধান বিপরীত হলে তাদেরকে অ্যান্টিপার্টিকেল বলে। অনেক থাকতে পারে, ঠিক আছে, নিউট্রন প্রোটনের এরকম নেই, নিউটনের তো হবে না, নিউটনের হবে না, প্রোটনের এরকম দেখতে হবে আছে কিনা, ঠিক আছে, -1p1 দেখতে হবে আছে কিনা। আচ্ছা 1, হ্যাঁ এটাকে বলে পজিট্রন, এটা ইলেকট্রন, এটা তো ইলেকট্রন আমরা জানি, ইলেকট্রন ইলেকট্রন আর এটা হচ্ছে কি পজিট্রন, পজিট্রন প্লাস এটা হচ্ছে কি নিউট্রিনো, এটা হচ্ছে কি নিউট্রিনো, হ্যাঁ এই তো নিচে +1 উপরে 0, ভর দুজনের সমান ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা দেখ যে কোনো হচ্ছে পার্টিকেলের, আমি যদি বলি যে কোনো পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল, যে কোনো পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল আমি যদি বলি, প্রোটনের অ্যান্টি পার্টিকেল যদি বলি অ্যান্টি প্রোটন হবে, প্রোটনের অ্যান্টি পার্টিকেল বললে কি হবে অ্যান্টি প্রোটন হবে। হ্যাঁ এবারে কি হলো অ্যান্টি অ্যান্টি প্রোটনের যদি বলি, অ্যান্টি প্রোটনের মাস কত হবে 1 হবে, মাস হচ্ছে কি 1 1 হবে, কিন্তু আধান কত হবে -1 হবে, যেটা প্রোটনের +1। আর কি হবে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট কি হবে অপোজিট হয়ে যাবে, প্রোটনের যে ম্যাগনেটিক মোমেন্ট যেদিকে হবে অ্যান্টি প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট উল্টো দিকে হয়ে যাবে। হ্যাঁ পজিট্রনেরও এটা হবে, হ্যাঁ অবশ্যই। আরে বাবা একটা না 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 কি বলছে, একটা প্রোটন মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে যে ম্যাগনেটিক মোমেন্ট দেবে, একটা অ্যান্টি প্রোটন যদি ওই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে উল্টো দিকে দেবে, কেন কি চার্জ তো অপোজিট না, কারেন্টটা উল্টো দিকে হবে না, বেশ এটা হলো। হুম তাহলে দেখ
তো ভালো বায়োলজি এই একটা প্রমাণ দিল, দুদিন পর একটা দিল, এই প্রমাণটা যদি ঘুরে পড়তে হবে, যদি ওটা ভালো করে শুনতে পারো। পারমাণবিক ভর একক, পারমাণবিক ভর একক, ঠিক আছে। পারমাণবিক ভর এককের সংজ্ঞা কি বলবো? কেউ জানিস পারমাণবিক ভর এককের সংজ্ঞা? 1 mu। কি হবে? একটি কার্বন লিখবো, একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে 1 mu বলে, তাই না? একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে 1 mu বলে। ক্লিয়ার হলো? আচ্ছা আমাকে বল, কোনো কিছুর পারমাণবিক ভর আমি যদি বলি, কোনো কিছুর পারমাণবিক ভর কত, যদি আমি বলি কার্বন 12 এর পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর কত হচ্ছে? 12 গ্রাম। 12 গ্রাম একটি, মানে হচ্ছে কার্বন 12 এর পারমাণবিক ভর কত হয়? 12 গ্রাম। ঠিক আছে, পারমাণবিক ভর। অ্যাকচুয়ালি পারমাণবিক ভর মানে কি জানিস? পারমাণবিক ভর মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর মোট ভর। আণবিক ভর মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মোট ভর। আমরা যেমন করি না কার্বন ডাই অক্সাইডের, এই যে করি কার্বন ডাই অক্সাইডের, আসছে কার্বন, এই যে দেখ CO2 এর আণবিক ভর 44 গ্রাম। আমরা কোথা থেকে পাই? এই কার্বন যে অণু, এই, আচ্ছা একটা কার্বন 12 পরমাণুর ভর আমরা যদি জিজ্ঞেস করি কত হবে, দেখ কি বলছিস, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ধরো আমি লিখলাম 6C12, যদি বলি একটা কার্বন পরমাণুর ভর কত হবে? একটা কার্বন পরমাণুর ভর, একটা কার্বন পরমাণু 12 পরমাণুতে কে আছে? 6টা প্রোটন, 6টা ইলেকট্রন, 6টা নিউট্রন, ঠিক না? 6টা প্রোটন, 6টা ইলেকট্রন, 6টা নিউট্রন। আমি যদি এমইউ এককে বলি তাহলে কি হবে? মোট 12 এমইউ আসবে। তাহলে একটি এই কার্বন 12 পরমাণুর ভর কত হবে? 12 এমইউ। হিসাব তাই বলছে, 12 এমইউ হবে, ঠিক না? আমি যদি এরকম 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এই কার্বন পরমাণু নিই, তার ভর আসবে কত? ইন্টু 6.022 ইন্টু, সেটা আসবে 12 গ্রাম। কি করে আসছে 12 গ্রাম? ও ক্যালকুলেট করছি আমি, দেখ কিভাবে 12 গ্রাম। দেখ এটাকে যদি বলি আমি, এই যে এদিকে শোন, এই যে বলছি কার্বন 12 এর পারমাণবিক ভর 12 গ্রাম, এর মানে কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর। দেখ আমি যদি ক্যালকুলেট করি, দেখ একটা কার্বন 12 পরমাণুর ভর যা হয়, আমি যদি এরকম অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর ক্যালকুলেট করি, তাতে করে আমার কত আসছে? 12 গ্রাম। কত আসছে? 12 গ্রাম। এটা আমরা ক্যালকুলেট করে দেখলাম যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন 12 পরমাণুর ভর এত। তাহলে একটা কার্বন 12 পরমাণুর ভর কত? 12/6.022 ইন্টু 10⁻23 গ্রাম, হ্যাঁ কি না? আচ্ছা এবারে আমি যদি বলি এই যে ভরটা বেরোলো, তাহলে 1 এমইউ মানে কি? 1 এমইউ সমান একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তার মানে কি হবে? 1/12 গুণিতক একটি কার্বন 12 পরমাণুর ভর, হ্যাঁ কি না বল? একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ না? তাহলে 1/12 গুণিতক কত হচ্ছে? 12। হে ভগবান, আচ্ছা কারেন্ট কখন আসবে ঠিক নেই, এটা করে দিই। 1/12 এখানে আছে, গুণিতক একটি কার্বন পরমাণুর ভর, যেটা বসিয়ে দেবো, একটি কার্বন পরমাণুর ভর কত? 12 বাই কত হচ্ছে? 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। 12 কেটে গেল, এটাকে যদি ক্যালকুলেট করিস না কত আসবে জানিস? 1.67 বা 5 3 নিচ্ছি আমি, ইন্টু 10⁻⁻24 গ্রাম। বা এটাকে আমি যদি কেজিতে করি 1.673
ইন্টু 10⁻⁻27 কেজি। এটা কার ভর বলতো? প্রোটন বা নিউট্রনের ভর প্রায়। এটা প্রোটন বা নিউট্রনের ভর না প্রায়? এটা প্রায় প্রোটন বা নিউট্রনের ভর, ঠিক না? তো এই হলো কি এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা এএমইউ এর ক্যালকুলেশন করছি। তো এক এএমইউ তাহলে কত হচ্ছে? 1.66 পর্যন্ত আমরা নিয়ে নিতে পারি। 1.66 সব থেকে বেটার হয়। 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, যেটা প্রোটনেরও ভর আর নিউট্রনেরও ভর। মানে সোজা কথা বলতে গেলে আমরা 1/অ্যাভোগাড্রো সংখ্যা যেটা লিখি গ্রাম এককে, যদি লিখি সেটাই কিন্তু আমাদের এএমইউ তে ভর চলে আসে, ঠিক আছে? বেশ, এতটা পর্যন্ত থাকলো আজকের।